এই ঘটনায় একাধিক ব্যক্তি যে জড়িত থাকার সম্ভাবনার কথা আমরা বলেছিলাম, সাম্প্রতিককালে যে সিএসএফএল এর যে রিপোর্ট, সেই রিপোর্টে এই কথা পরিষ্কার প্রসেসটা থাকছে। সেই প্রসেস যতক্ষণ না কন্টিনিউ করছে, পূর্ণাঙ্গ বিচারের পথে যতক্ষণ না আমরা আসতে পারছি, ততক্ষণ আমরা খুশি হতে পারছি। ম্যাডাম ইনজুরির প্রেজেন্স আছে, সে তারপরেও যদি বলতে হয় যে এই ঘটনায় একজন ব্যক্তি জড়িত, তাহলে একজন চিকিৎসক হিসেবে কথা দিনের আলোর মতন পরিষ্কার, কথা হাস্যকর। তাহলে হাস্যকরের কোনো স্থান নেই এই জায়গায়। একাধিক ব্যক্তি সঞ্জয় রায় ছাড়া আর কারা, তাদেরকে অ্যারেস্ট হচ্ছে না কেন? বলতে পারি যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করবে এবং তার পাশাপাশি মঙ্গলবারে তার শাস্তি ঘোষণা করা হবে। আদালতের এই জাজমেন্টে কি আজকে আপনারা সন্তুষ্ট? না, যেটা বলার সেটা হচ্ছে এটা একটা ন্যূনতম স্টেপ, প্রাইমারি স্টেপ, মিনিমাম স্টেপ। কেন বলছি মিনিমাম স্টেপ? 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আরজি করের যে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের জায়গা থেকে এইটা হচ্ছে আজকে রায়দান করেছেন সিবিআইয়ের প্রাইমারি চার্জশিটের ভিত্তিতে শিয়ালদা সেশন কোর্টের মাননীয় বিচারপতি। তিনি তাকে কনভিক্টেড করেছে বিএনএস 63, 66 এবং 105-এর ভিত্তিতে। তাহলে আমরা যে কথাটা বলতে চাইছি বারবার, সেটা হচ্ছে এটা যে এই ঘটনায় একাধিক ব্যক্তি যে জড়িত থাকার সম্ভাবনার কথা আমরা বলেছিলাম, সাম্প্রতিককালে যে সিএসএফএল এর যে রিপোর্ট, সেই রিপোর্টে এই কথা পরিষ্কারভাবে কথা বোঝা যাচ্ছে যে মাল্টিপল ডিএনএর প্রেজেন্স আছে। তাহলে মাল্টিপল ডিএনএর প্রেজেন্স কোথায় আছে? অ্যানাল সোয়াব, ভালভাল মপ এবং নিপল সোয়াবে, যে কথা সিএসএফএল এর যে রিপোর্ট, সেই রিপোর্টে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তাহলে এই ঘটনা যদি থাকে, এই সমস্যা যদি থাকে, তাহলে আমরা কীভাবে মেনে নিতে পারি যে বিচার হয়ে গেল? তাহলে একাধিক ব্যক্তি সঞ্জয় রায় ছাড়া আর কারা, তাদেরকে অ্যারেস্ট হচ্ছে না কেন? দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট সেই তদন্তকে মনিটর করছে, তারপরেও যদি এই অবস্থা কেন? এই বিচার প্রক্রিয়ার যদি অবস্থা হয়, প্রকাশ্য দিবালোকে যদি ক্রিমিনালরা ঘুরে বেড়ায়, তাহলে কেমন বিচার? তাহলে এই বিচার মানা যায় না। তাহলে সেই জায়গা থেকে আজকের ঘটনা একটা মিনিমাম একটা স্টেপ বিচারের পথে এগিয়ে যাওয়ার, বাকি পথেও আমরা এগিয়ে যাব। এবং পাশাপাশি তারপরেও যে কথাটা থাকছে যে এভিডেন্স ডিস্ট্রাকশন, ইনভেস্টিগেশন হাসাব এবং এভিডেন্স টেম্পারিংয়ের যে প্রশ্ন উঠে আসছে, সেই প্রশ্নটাকেও যদি আমরা দেখি, তাহলে আমরা যে জায়গাটা দেখতে পাবো সেটা হচ্ছে এটা যে এই জায়গায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে না কেন, এই জায়গা থেকে ক্রিমিনাল প্রসিডিং তাদের এগেনস্টে শুরু করা হচ্ছে না কেন? তাহলে এই তো যাবতীয় প্রশ্নগুলো উঠছে, যাবতীয় প্রশ্নগুলো থাকছে। এই সম্পূর্ণ প্রশ্নের যতক্ষণ না সমাধান হচ্ছে, ততক্ষণ আমরা মনে করি ন্যায় বিচার এর পথে ন্যায় বিচার সম্পূর্ণ হলো না। দাদা, আজকে দেখলাম সঞ্জয় রায় নিজে থেকে তিনি বলছেন যে তাকে মূলত ফাঁসানো হচ্ছে, প্রাক্তন নগরপালকে দায়ী সাব্যস্ত করেছেন তিনি, এবং বিচারপতি আমরা দেখলাম বললেন যে সোমবার তার কি বক্তব্য সেটা শুনবেন। তিনি শুনুন, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সঞ্জয় রায় ছাড়া আর কে, আর কারা, এই প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সঞ্জয় রায়ের যদি কিছু বলার থাকে, তার আইনজীবী আছেন, তার যে আইনির যে পরিসর আছে, সে আইনি পরিসরে তিনি তার বক্তব্য রাখতেই পারেন। এই নিয়ে আমাদের কিছু বলার নেই। প্রাইমারি চার্জশিটে তাকে যেভাবে বলা আছে এবং মাননীয় বিচারপতি আজকে যেভাবে তাকে কনভিক্টেড করেছেন, সেই জায়গা থেকে কোথাও দিনের আলোর পরিবর্তন পরিষ্কার, সঞ্জয় রায় দোষী। কিন্তু প্রশ্নটা যেটা থাকলো সেটা হচ্ছে সঞ্জয় রায় ছাড়া আর কে, আর বাকিদের জায়গাতে সামনে আসছে না কেন, এই প্রশ্নটা থাকছে। এর পূর্ণাঙ্গ যতক্ষণ না অ্যান্সার পাওয়া যাচ্ছে, ততক্ষণ অবধি আমাদের আন্দোলন চলবে। ওনার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল, সেই মালা দস্তাদস্তিতে ছিঁড়ে যেতে পারতো, সেটা হয়নি। এবং গ্রেফতার হওয়ার পর আইপিএসরা যেভাবে বলেছেন তিনি সেভাবেই চলেছেন, এবং যারা যুক্ত রয়েছেন এর সঙ্গে তাদের কেন শাস্তি হবে না, কোর্টে দাঁড়িয়ে বলছে। একদমই তাই। তাহলে আমরা তো এই কথাটাই বলছি যে সঞ্জয় রায় একজন কনভিক্টেড করেছে মাননীয় বিচারপতি সিবিআইয়ের প্রাইমারি চার্জশিট এবং তার এগেনস্টে যে এভিডেন্স আছে তার বেসিসে, সে কথা তো ঠিকই। কিন্তু সঞ্জয় রায় ছাড়া আর কারা কারা অভিযুক্ত আছে, কারা এই ঘটনার সাথে যুক্ত, সেটা আইএস, আইপিএস না অন্য কেউ? অ্যানাল সোয়াব, ভালভাল সোয়াব এবং ভালভাল মপ এবং মপ সোয়াব এবং নিপল সোয়াব, যেখানে এক্সট্রা ডিএনএর প্রেজেন্স আছে, মাল্টিপল ডিএনএর প্রেজেন্স আছে, এতগুলো অ্যান্টিমর্টাম ইনজুরির প্রেজেন্স আছে, সে তারপরেও যদি বলতে হয় যে এই ঘটনায় একজন ব্যক্তি জড়িত, তাহলে একজন চিকিৎসক হিসেবে কথা দিনের আলোর মতন পরিষ্কার, কথা হাস্যকর। তাহলে হাস্যকরের কোনো স্থান নেই এই জায়গায়। যে জায়গাটা বলতে চাইছি যে সঞ্জয় রায় ছাড়া আর কারা, সঞ্জয় তাদের নাম বলুক, যদি তিনি মনেই করে যে তাকে ফাঁসানো হচ্ছে। বলছেন যে কোর্টরুমে দাঁড়িয়ে থেকে সবটা বলতে পারছি না স্যার, বিচারককে আপনি বুঝুন। তিনি কি বলতে পারবেন, তার যে আইনি পরিসর আছে সেই পরিসর অনুযায়ী তাকে বলতে হবে। তাহলে আমি তার উকিল নয়, ফলে আমি সেটা বলতে পারবো না। কিন্তু আমি বলতে চাইছি যে সঞ্জয় রায় ছাড়া আর যারা অভিযুক্ত, আর যারা আছে এই ঘটনায়, তাদের পূর্ণাঙ্গ তদন্ত যদি না হয়, সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা এভিডেন্স ডিস্ট্রাকশনকে কেন্দ্র করে দেওয়ার কথা, সেটা যদি না কন্টিনিউ করা হয়, যদি তাদের এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিং না হয়, তাহলে আমি মনে করি যে বিচার কমপ্লিট হলো না। তাহলে এই দাবিতে আমাদের যা লড়াই সেটা চলবে। যদি এখনও প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়, তাহলে এ কেমন বিচার?
তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্ত করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টের তদন্ত করছে, এরপরেও যদি ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়ায় রেপ এবং মার্ডারের ঘটনাকে কেন্দ্র করে, তাহলে আমরা কী করে মানবো যে এই বিচার সঠিক পথে চলছে? তাহলে প্রাইমারি স্টেপ হতে পারে সেটা, সেকেন্ডারি স্টেপ হতে পারে, এর বাকি যে প্রসেসটা থাকছে সেই প্রসেস যতক্ষণ না কন্ডাক্ট করছে, পূর্ণাঙ্গ বিচারের পথে যতক্ষণ না আমরা আসতে পারছি ততক্ষণ আমরা খুশি হতে পারছি। সঞ্জয় রায়কে কি দোষী সাব্যস্ত করেছে আদালত, সেটাতে কি আপনারা মান্যতা দিচ্ছেন? কেন মান্যতা দেবো না? যা বায়োলজিক্যাল এভিডেন্স আছে, যা তথ্য প্রমাণে আছে, তাতে সঞ্জয় রায় একজন অভিযুক্ত, একথা সত্য। কিন্তু যে এই জায়গা থেকে যে জায়গাটাকে আড়াল করার চেষ্টা হচ্ছে যে সঞ্জয় রায় ছাড়া আর কারা, এইটা প্রশ্ন, যে কথাটা আমরা বারবার বলেছি যে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকার প্রশ্ন আসছে। শুধু আমরা বলছি তা তো নয়, সিএসএফএল এর রিপোর্টে কথা বলছে, একাধিক ডিএনএর প্রেজেন্স অস্তিত্বের কথা এই কথা বলছে। তাহলে আপনারা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই ইনভেস্টিগেশন করছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে, তারপরেও যদি ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়ায়, তাহলে আমরা কীভাবে বলতে পারি বিচার? তাহলে মান্যতা আমরা এই আজকের যে রায়, সেই রায়কে মান্যতা দিই, এটা মান্যতা না দেওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু এর বাইরে, এর ছাড়া আর কারা? যে সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রশ্ন আপনারা বলেছেন, ইনভেস্টিগেশন ডিস্ট্রাকশন, এভিডেন্স, এই ইনভেস্টিগেশনকে হাসাব করা, এভিডেন্স টেম্পারিং এবং এভিডেন্স ডিস্ট্রাকশন, তার সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? যে যারা অভিযুক্ত, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, তারা জামিনে মুক্ত কেন? তাহলে এই সমস্ত জায়গাগুলোকে যে সাপ্লিমেন্টারি চার্জশিট আপনি দিন, আপনি এদের ক্ষেত্রে ক্রিমিনাল প্রসিডিং শুরু করুন, কেন করছেন না? আপনাকে কোন জায়গায় আটকাচ্ছে? তাহলে এই যে যাবতীয় প্রশ্নগুলো উঠে আসছে, এই প্রশ্নগুলোর যতক্ষণ না সুষ্ঠু স্বাভাবিক সমাধান হচ্ছে, ততক্ষণ আমরা মনে করি যে ন্যায় বিচারের পথে আমরা এগোতে পারলাম না। সোমবার দিন সাজা ঘোষণা, সেদিনও কি বিক্ষোভ চলবে? আন্দোলনের নানান ফেজ হয়েছে, বিক্ষোভ চলছে, যতক্ষণ না ন্যায় বিচার কমপ্লিট হচ্ছে, যতদিন এই যাবতীয় যে প্রশ্ন, এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান না পাচ্ছি, ততদিন আন্দোলন হবে, বিভিন্ন ফর্মে হবে, বিভিন্ন কন্টেন্টে হবে, কিন্তু বিক্ষোভ চলবে, প্রতিবাদ চলবে। ফাঁসি যদি ঘোষণা হয়, তাহলে কি চোখে দেখবেন? যদি জাজের দিক থেকে যদি ফাঁসির আদেশ আসে, সঞ্জয় রায় আসতে পারে, সেটাকে জাজ যিনি যান, তিনি বিচার প্রক্রিয়ার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তিনি নেবেন। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে সঞ্জয় রায় ছাড়া বাকি কারা? এই প্রশ্নটার প্রপার এক্সপ্লেনেশন লাগবে, এই প্রশ্নটার প্রপার জাস্টিফিকেশন লাগবে। এভিডেন্স টেম্পারের জন্য টালা থানার ওসি এবং এক্স প্রিন্সিপাল এখনও বাইরে কেন? তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং আপনি কবে শুরু করছেন? আপনি কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন? এই প্রশ্নগুলো থাকছে ইনভেস্টিগেশন তদন্তকারী সংস্থার কাছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।